বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ ভারতীয় আওয়ামী লীগের, ভারতীয় রাজনৈতিক দল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তারা ঢাকায় একটা নাশকতামূলক কার্যকলাপ পরিচালনা করার জন্য তারা বিশাল একটা স্টেপ নিয়েছে। এবং তাদের একটা অংশ যারা বিদেশে থেকে, যারা নিজেদের পাছার কাপড় ঢাকতে পারে না, তারা আবার আন্তর্জাতিক আদালতে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের বিরুদ্ধে মামলা করার জন্য। এর সাথে একটা লোক জড়িত, লন্ডনে থাকে না কোথায় থাকে, লোকটাকে সবাই হারপিক না কার্পিক না ধার্পিক এই ধরনের কিছু একটা বলে, সে মামলা করেছে। এই হারপিক নামের ধার্পিক আর এই যুক্তরাষ্ট্রে বসবাসকারী একটা লোক আছে, জাস্ট পঙ্গপাল, রাস্তার আবর্জনা, ডাক্তার রাব্বি, নিজের ডাক্তার বলে, কিসের ডাক্তার, কোন সাবজেক্টে ডক্টরেট করেছে, পিএইচডি করেছে, কোন উত্তর দক্ষিণ নাই, এই ধরনের এক লোক যে বাইডেনের এগেইনস্টেও মামলা করে, এই রাস্তার রিক্সাওয়ালাদের নিয়েও মামলা করে, আর সব জায়গায় মামলা করে, এবং মামলা করার পরে মামলা টিকে না। এইদিকে আছে, যুক্তরাষ্ট্রে আছে ডক্টর রাব্বি নামের একটা আবর্জনা, আর ইউরোপে আছে দাড়িয়ালা, দুইজনে কিন্তু আবার দাড়িয়ালা। আমি এরা দাড়ি কেন রেখেছে আল্লাহ মাহবুব জানে। দাড়ি রাখে মানুষ, নবীর সুন্নত, আলহামদুলিল্লাহ, নবীর সুন্নতের জন্য কেউ যদি দাড়ি রাখে তাদেরকে সেলুট। কিন্তু এই দুইজন দাড়ি রেখেছে আমাদের ধর্মটাকে অবমাননা করার জন্য। এখন হার্পিক ম্যাগট সে আবার কোন যোগ্যতা বলে, কোন ইস্যুতে সে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সহযোগীদেরকে নিয়ে মামলা করেছে। এখন এই মামলায় কি হবে? এই যে রাব্বি নামের এই ম্যাগট আছে না, এই ম্যাগট, আমি এই ম্যাগটে নিয়ে, রাব্বি ম্যাগটে নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ রাব্বি ম্যাগটের আমি পেশারে গিয়ে আমি দেখলাম ইতিমধ্যে কেসের পর কেস করেছে, বাইডেনের বিরুদ্ধেও কেস করেছে, এবং পরে মাপ চেয়ে ওই কেস উদ্ধ করছে, ওইখানে লিখিত ভাবে মাপ চাইছে, আমাকে মাফ করে দাও, আমি যা কেস করেছি উড়ে এনে। কারণ ফেডারেল গভর্নমেন্টের থেকে, ওখান থেকে বলছে those are frivolous action, idiotic action, তো লইয়া দৌড়াইছে এই গরুর বাচ্চারা। এখন এদেরকে নিয়েও আমি কথা বলতে চাই। সব এদের কথাবার্তার ধরনের বাইরে আমি প্রথমে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে বাংলাদেশের রাষ্ট্রের স্থায়িত্বের প্রশ্নে ইম্পর্টেন্ট কতগুলো পার্টিকেলস এর বিষয়ে আমাদের মিডিয়া এবং স্বৈরাচারের সুবিধাভোগীরা নীরব। নাম্বার ওয়ান, এ বিষয়ে যদি দেশের অস্তিত্বের প্রশ্নে যদি আমরা কথা বলতে চাই, প্রথম একটা কথা, ভারতের সাথে হাসিনা শেখ গত 17 বছরে যে চুক্তিগুলো করেছে, গত 17 বছর যে চুক্তিগুলো করেছে, এর 99.9% চুক্তিগুলো ছিল দেশের অস্তিত্ব বিরোধী। দর্শকবৃন্দ, আজ অবধি বিএনপি কোন নেতারা বলেছে এর প্রত্যেকটা চুক্তিকে রিভিউ করতে হবে? প্রত্যেকটা চুক্তি যেখানে আমাদের দেশের স্বার্থ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, এগুলো বাতিল করতে হবে। মির্জা ফখরুল বলেছে, মির্জা আব্বাস বলেছে, আমির খসরু মাহমুদ বলেছে, আব্দুল্লাহ আল মিন্টু বলেছে, সালাউদ্দিন বলেছে, আমানুল্লাহ আমান বলেছে, সামা ওবায়দ বলেছে, রুমিন ফারহানা বলেছে, গয়েশ্বর রায় বলেছে, মোহাম্মদ সালাম বলেছে, আমি শুনি নাই। দর্শকবৃন্দ, কারো উপরে রাগের কথা না, কারো উপরে গোসা করে আমি এই কথাটা বলি নাই।
কেন জানেন গোসা করে বলি না? একটা কারণে, সেটা হচ্ছে অস্তিত্বের প্রশ্নে ভারতের সাথে গত 16 বছর হাসিনা শেখ চুক্তি এবং এমওইউ স্বাক্ষর করেছে। তাইলে সবচেয়ে বড় দল হিসাবে বিএনপি বলবে না যে আমাদের প্রত্যেকটা চুক্তিকে রিভিউ করতে হবে, বাংলাদেশের স্বার্থ বিরোধী এবং সার্বভৌমত্ব বিরোধী যে কোনো চুক্তি এবং এমওইউ আমাদের ক্যান্সেল করতে হবে? এটা আমাদের বলতে হবে না? দর্শকবৃন্দ, বিএনপি এটা নিয়ে কেউ বলে নাই। বাংলাদেশের 2017 সালের এপ্রিল মাসের 8 তারিখে হাসিনা স্বাক্ষরিত এমওইউ বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ভারতীয় সেন্ট্রাল কমান্ডে দেওয়া হয়েছিল। এই চুক্তিটাকে এখন পর্যন্ত ওয়াকার সামনে নিয়ে আসতে দেয়নি। এটা নিয়ে কে কথা বলেছে? কেউ কথা বলেনি, কিন্তু এটা বলেছে আমরা তো ভারতীয়। বিএনপি বলেছে। এই ফজলুর রহমান কে? বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা। এই চেয়ারম্যানের উপদেষ্টা বলেছে এইটা, কিন্তু মির্জা ফখরুল একবারের জন্য বলেছে এই চুক্তিগুলোকে আমাদেরকে রিভিউ করতে হবে, এই চুক্তিগুলো জনসমক্ষে প্রকাশ করা হোক, এই চুক্তিগুলো নিয়ে আলোচনা হোক, এই চুক্তিগুলো নিয়ে সরকারের সাথে আমরা একটা মিটিং করব। কিন্তু তারা একটা কথা বলেছে, নির্বাচন নির্বাচন নির্বাচন, অর্থাৎ কি ওই চুক্তিগুলোকে অ্যাক্টিভ রেখে বিএনপি নির্বাচন চায়। কেন নির্বাচন চাই? নির্বাচন চাইলে একটা চুক্তিকেও তারা ক্যান্সেল করবে না, প্রত্যেকটা চুক্তিকে তারা কার্যকর রাখবে। আপনারা হাসিনা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটাকে দেখেছেন আরো দ্বিগুণ ভাবে শক্তিশালী করে আপনাদের কণ্ঠরোধ করবে। একটা বারের জন্য তারা বলে নাই যে ভারতের সাথে সমগ্র চুক্তিকে আমাদের রিভিউ করতে হবে। একটা বারের জন্য তারা বলে নাই। কিন্তু মির্জা ফখরুল বলেছে ইন্ডিয়া আমাদের বন্ধু, সুবিধাভোগীরা টকশোতে যায়, সুবিধাভোগীরা বক্তৃতা দেয়, সুবিধাভোগীরা ওয়াকারের সহযোগিতা নিয়ে সরকারেও ঢুকে, অ্যাম্বাসেডরও হয়। এরা গত 17 বছরে 16 বছরের ভারতের সাথে যত চুক্তি এবং এমওইউ হয়েছে এগুলো জনসমক্ষে প্রকাশ করার কোন ইনিশিয়েটিভ, কোন কনভারসেশন তাদের মধ্যে আসে না। এটা নিয়ে তারা কথা বলবে না, এটা নিয়ে কথা বলার দরকার নেই। অর্থাৎ প্রত্যেকটা চুক্তিজীবী, বুদ্ধিজীবী, দালালজীবী, ভারতজীবী, এদের মুখে এনাফ কলা ঢুকানো হয়েছে, এনাফ সম্পদ ঢুকানো হয়েছে। মির্জা আব্বাস এনাফ চান্দা খেয়েছে। মির্জা ফখরুল তার বউয়ের ভাইকে দিয়ে, যাদের বাড়ি ইন্ডিয়া, তাকে দিয়ে এবং তার আপন ভাইকে দিয়ে অনেক চাঁদা তুলেছে। এগুলো নিয়ে তাদের কথা বলার দরকার নাই। ভারত বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট করিডোর দিত, তাদের যে এয়ারপোর্ট ব্যবহার করতে দিত, স্থলপথ ব্যবহার করতে দিত, এটা বন্ধ করেছে। এটা নিয়ে মির্জা ফখরুলের কোনো বক্তব্য শুনেছেন? এটা নিয়ে মির্জা আব্বাসের কোনো বক্তব্য শুনেছেন? এটা নিয়ে বিএনপির কোনো কথা শুনেছেন আপনারা? নো। এখন ভারত বিকাম বিএনপির আব্বাসা।
হাসিনার মনিব ছিল ভারত, এখন বিএনপির আব্বাজান হলো ভারত। আব্বাজানের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। যদি কথা বলা না যায়, তারা তো একটা, তাদের স্লোগান একটা, আমরা তসবিহ পড়ি আল্লাহু আল্লাহু আল্লাহু, আমরা তসবিহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আব্দুল আউয়াল মিল্টু, আমির খসরু মাহমুদ, সামা ওবায়েদ, আমানুল্লাহ আমান, তারা বলে নির্বাচন নির্বাচন নির্বাচন। তাদের তসবিহ জিকির হলো নির্বাচন নির্বাচন নির্বাচন। আমি একা একা যদি চিন্তা করি, আপনি যদি চোখ বুজে একটু চিন্তা করেন যে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার্থে ভারতের সাথে যতগুলো চুক্তি এবং এমওইউ সাইন হয়েছে, এগুলো জনসমক্ষে প্রচার করার ইম্পর্টেন্সি কতটা ইম্পর্টেন্ট একটু চিন্তা করে দেখেছেন? আমরা যদি ওই চুক্তিগুলো সম্পর্কে, প্রত্যেকটা ক্লজ সম্পর্কে আমরা যদি না জানি, এটার উপরে সংস্কার করবে কিভাবে, এটার উপরে অ্যামেন্ডমেন্ট আনবে কিভাবে, এটাকে ক্যান্সেল করবে কিভাবে, কারণ আমরা জানি না ওর ভিতরে কি কি লেখা আছে। এই চুক্তিগুলো এত জঘন্য রকম ছিল, বাংলাদেশ আর্মি, নেভি এবং এয়ারফোর্স ভারতের সেন্ট্রাল কমান্ডে থাকায় ভারতের সেনা প্রধান বাংলাদেশে আসতো প্রতি 3 মাসে একবার দরবার করার জন্য। সে সেনা সদরে বসত, বাংলাদেশের অভ্যন্তরে তারা অভিযান চালাইতো গভর্নমেন্টের পারমিশন ছাড়া। বাংলাদেশের যে কেউকে তাকে গ্রেফতার করে ভারতে নিয়ে যেত। সেনা প্রধান নামক এই হায়না ওয়াকার 9 বার দিল্লিতে গিয়েছে ভ্যাটিং এর জন্য। এখন এগুলো কেন? আমি যখন এই কথাগুলো বলি, এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো কথা নাই, বাংলাদেশের মিডিয়ায় কোনো কথা নাই। এই চুক্তিটা নিয়ে কোনো কথা শুনেছেন কারো মুখ থেকে? কেউ কোনো কথা বলে না, না সোশ্যাল মিডিয়ায়, না বাংলাদেশের মিডিয়ায়, না বুদ্ধিজীবী, চুক্তিজীবী, হারামজীবী, ভারতজীবী, কেউ না এটা নিয়ে কথা বলে না। 2017 সালের 8ই এপ্রিল, আপনাদেরকে একটা কথা বলি, 2017 সালের 8ই এপ্রিল আমি আপনাদেরকে সারপ্রাইজ দেই। 2017 সালের 14, 15, 16 এই 3 দিন বাংলাদেশ কনসুলেটের সামনে বৃষ্টির মধ্যে ভিজে আমি জেকব মিল্টন স্লোগান দিয়েছি এই এমওইউতে যেন স্বাক্ষর না করে। 2017 সালে এপ্রিল মাসে। এখন একটা সারপ্রাইজিং কথা বলি, আমি যখন এই চুক্তির বিরোধিতা করতে যাই, আমার পাশে সোশ্যাল মিডিয়া এক লোক দাঁড়ানো ছিল, বক্তৃতা দিচ্ছে। ওই লোকের নাম ইলিয়াস হোসেন। কিন্তু ওই চুক্তিটা নিয়ে আমি কারো কথা শুনি না, ওই চুক্তিটার উপরে কেউ কোনো আলোকপাত করে না, ওই এমওইউটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। আমি যখন এটা নিয়ে টকশোতে কথাবার্তা বলতে যাই, ওয়াকার ভারতীয় বেঙ্গালোর, ক্যালকাটা, পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদ এখান থেকে লোকজন লাগাই দিত আমাকে গালি দেওয়ার জন্য। কি বলতো জানেন দর্শকবৃন্দ? এ ধরনের কোন চুক্তি নাই। কিন্তু ওয়াকারের বাচ্চা, এই শুয়ারের বাচ্চাকে কেউ জিজ্ঞাসা করে নাই এই চুক্তিটাকে ডিস্টার্ব করে, ট্রান্সলেট করে, এডিট করে ইন্ডিপেন্ডেন্স পত্রিকা কেন ছাপাইছিল যদি চুক্তিটা না হয়ে থাকে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত
ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ এবং নতুন উপদেষ্টা, প্রতিরক্ষা উপদেষ্টা খলিলুর রহমান সাহেব, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব 2017 সালের 8 এপ্রিল যে এমওইউ স্বাক্ষর করা হয়েছে ভারতের সাথে, ওই এমওইউটা জনসমক্ষে প্রচার করা হোক। সোশ্যাল মিডিয়ায় আপনারা যারা কাজ করছেন, আপনারা বাংলাদেশের ভালো চান, যারা ভালো চান, আমি তাদেরকে আহ্বান করব এটা নিয়ে কথা বলুন। 2017 সালের 8 এপ্রিল যেই কথাবার্তা হয়েছে, যেই চুক্তিটা হয়েছে, এটা জনসমক্ষে প্রকাশ করতে হবে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার্থে। হাসিনা শেখ বাংলাদেশকে কতটুকু ভারতের হাতে তুলে দিয়েছে ওই চুক্তির মধ্যে সব আছে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন, যারা আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করেন, যারা বাংলাদেশের অস্তিত্ব রক্ষার্থে কথা বলেন, তাদের সবাইকে বলবো এই বিষয়টার উপরে আলোকপাত করেন। এই বিষয়টার উপরে যদি আলোকপাত করেন, তাইলে ইন্ডিয়ার প্রত্যেকটা উদ্দেশ্য আমাদের সামনে ওপেন হবে।